This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সুপার প্রাইম টাইম। আর শুরুতেই আজকে বাংলাদেশের দিকে নজর রাখব। আজও অশান্ত প্রতিবেশী দেশ, কট্টরপন্থীদের হাতে হিন্দুদের আক্রান্ত হওয়ার একাধিক খবর আজকে দিনভর আমাদের কাছে এসে পৌঁছেছে। এরই মধ্যে রাজ্যের বিধানসভায় বাংলাদেশ নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে বিষয়টি তুলুন যাতে শান্তি বাহিনী পাঠানো যায়। বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্য সমর্থন করলেও কটাক্ষ করতে ছাড়ছে না। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুঃখিত, মর্মাহত হলেও দ্বিদেশীয় বিষয়ে শনিবার কোনো মন্তব্য করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, মাঠে ময়দানে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি রাজনৈতিক মাসস্ত্র? রাজনৈতিক মহলের সন্দেহ অমূলক নয়, কারণ মুখ্যমন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যের খোঁচা, আপনি কুমিরের কান্না বন্ধ করুন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেও কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আমি বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করা। সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু এই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে শনিবার বাঘাযতীন থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। এটা আমার ব্যক্তিগত মত। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর মন্তব্য সাড়া ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন পরে ঘুম ভাঙল এবং তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন। উনি নিজে অনুব্রত বাহিনী, আরাবুল বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট করান, ওনার মুখে আবার শান্তি বাহিনীর কথা। এই কথা ওনার মুখে না মানালেও এটা ঘটনা আমরা মনে করি যে ভারত সরকারের অবশ্যই বাংলাদেশে যা ঘটছে গত কয়েকদিন ধরে এই নিয়ে তাদের কি অবস্থান সেটা জানানো উচিত। সংসদে বিবৃতি চেয়ে কেন্দ্রের ওপর খানিকটা চাপও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করেছে। সাংবাদিক বৈঠক করেও বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। সে কথা উল্লেখ করে বিরোধী দলনেতার কটাক্ষ, উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন, আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। পার্লামেন্টের যে বিষয় আলোচনা, সেটা বিধানসভার মধ্যে আলোচনা করবার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সাধারণ রীতিনীতি, সেই রীতিনীতি তিনি বারবার খর্ব করেছেন। টিএমসি কটা বিবৃতি দেয়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। মাননীয় মুখ্যমন্ত্রী তো এতখানি বলেছেন, রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকার শান্তি সেনা পাঠা, কেন্দ্র সরকার কিছুই করছে না। উল্টে এই সময়টায় কিছু ঘটনার খবর আসছে আর তা নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করছে। আরে বীরত্ব দেখানোর হলে দিল্লি যান।
পড়শি দেশের আবহাওয়া খারাপ, তার জেরেই ঘূর্ণি বাংলার রাজনীতিতেও। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ওপারে জামাতের নির্যাতন নিপীড়ন আর এপারে তার বিরুদ্ধে প্রতিবাদ। আরজিকর আন্দোলনে দলমত নির্বিশেষে পথে নেমেছিলেন আমজনতা, উত্তাল হয়েছিল রাজপথ। আরজিকর কাণ্ডে যেভাবে রাজনৈতিক পতাকা ছাড়া মহানগর মফস্বল জনসমুদ্রে ভেসেছিল, সেভাবেই কি বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে বাংলা? প্রশ্নটা উঠছে সামাজিক মাধ্যমের একটা নির্দিষ্ট অংশ থেকে। ধর্মীয় মেরুকরণ আর ভোট ব্যাংকের পলিটিক্স, এই দুয়ের সমীকরণে আপাতত নতুন কৌশলে গেরুয়া শিবির। পেট্রাপোল বর্ডারে সমাবেশ করলেন বিরোধী দলনেতা, বললেন সনাতনী ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করছেন। রাজনৈতিক পতাকাহীন আরজিকর আন্দোলন থেকেই কি তাহলে কৌশল বদলের চেষ্টা? উঠছে প্রশ্ন। আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হও। দুনিয়ার হিন্দু এক হও ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এর প্রতিবাদেই পেট্রাপোলে সমাবেশ করছেন শুভেন্দু অধিকারী। এটা কি তার ব্যক্তিগত উদ্যোগ নাকি বিজেপির কর্মসূচি? সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি। ভোট চাই, ভোট দাও, পাল্টে দিন, উল্টে দিন, গদিটা আমাদের দিয়ে দিন, এ কথা আমরা কোথাও বলছি না। দফা এক, দাবি এক। তিলোত্তমা আন্দোলন কাণ্ডে পথে নেমে এটাই বলেছিল বিজেপি। রাজনৈতিক আক্রমণ শানানোর পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে বিজেপি আর শুভেন্দু কি পৃথক নাকি একই অঙ্গে ভিন্ন রূপ? আরজিকর আন্দোলনের ব্যর্থতা সাফল্য ব্যক্তি ও দল বিশেষে আপেক্ষিক, কিন্তু একই বিষয় সবাই সহমত। রাজনীতির পতাকা বাদ দিয়ে তিলোত্তমা আন্দোলনে জনতার যে অভূতপূর্ব সাড়া দেখা গিয়েছিল তা নজিরবিহীন। বাংলাদেশ ইস্যুতে সেভাবেই কি হিন্দু জনতাকে একত্রিত করতে চাইছে গেরুয়া শিবির? আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসীকে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। এদিন একাধিক হিন্দু সংগঠনের তরফেও নানা প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। বাংলাদেশের মানুষের জন্য আমরা একত্রিত হয়ে আমরা হিন্দু যারা আছি সবাই একত্রিত হতে হবে। আমাদের চিন্ময় প্রভুকে যেন অতি শীঘ্রে মুক্ত হয়, তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমরা চিন্ময় প্রভুর জন্য আমরা জীবন দিতে রাজি। হিন্দু সমাজের নানা সংগঠন পথে নামছে, পথে শুভেন্দু অধিকারীরাও। বাংলাদেশের 1,31,00,000 হিন্দু, অন্তত 1,03,00,000 আত্মীয় পরিজন রয়েছেন পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা সহ দেশের নানা প্রান্তে। সবচেয়ে বেশি হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গেই। একত্রিত হলে কার লাভ? ভোট বাক্সের সূক্ষ্ম পাটিগণিতের অঙ্কেই কি এগোচ্ছেন শুভেন্দু অধিকারীরা, যা সম্প্রতি লোকসভার ভোটে হারের পর বলতে চেয়েছিল বিজেপি? এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে 2,35,00,000 লোকের ভোট, এটা বড় ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বজ্র আটুনি ফসকা গেরো বলে একটা কথা আছে, জানেন তো? ভারত বাংলাদেশ সীমান্তের অবস্থা ঠিক তেমনই, বলছেন সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা। বাংলাদেশ জ্বলছে, আর এই অবস্থায় অনুপ্রবেশ ঘটলে এপারের পরিস্থিতি অশান্ত হবে না, তার কোনো নিশ্চয়তা আছে কি? বিএসএফ একটা ড্রোন ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে কিভাবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশিরা। দুই বাংলা সীমান্ত কতটা অরক্ষিত, দেব সেই তথ্যই। অগ্নিগর্ভ বাংলাদেশ, ভয়াবহ পরিস্থিতি। নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার চলছে, ঝরছে রক্ত, ভাঙা হচ্ছে বাড়ি, চলছে লুটপাট, মন্দির ভাঙচুর। পদ্মাপাড়ে চরম অরাজক পরিস্থিতি। টালমাটাল এই অবস্থায় সীমান্ত পেরিয়ে এপারে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে দেদার। ড্রোন দিয়ে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। এই এক সপ্তাহে শুধুমাত্র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন 804 জন, যার মধ্যে 712 জন বাংলাদেশি, ভারতীয় নাগরিক 92 জন। একই ছবি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারেও। উত্তরবঙ্গে সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েছেন 149 জন, যার মধ্যে 114 জন বাংলাদেশি, 35 জন ভারতীয়। उत्तरबंग फ्रंटियारेर आवताय पड़े शिलीगुड़ी, दक्षिण दिनाजपुर, जलपाईगुड़ी और कोचबिहारेर एकांश। अंतर्राष्ट्रीय सीमा पर अगर कोई इस तरह के लोग आने की कोशिश करेंगे
तो हम उसके लिए पूरी तरह से तैयार हैं और उनको नहीं आने देंगे। देयर इज ए प्रेशर ऑफ माइनॉरिटी कम्युनिटीज ऑन द इंटरनेशनल बॉर्डर, दे आर ट्राइंग टू कम, बट BSF इज professionally stopping them as per the policy of the government of India. বাংলাদেশের এই পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে এদেশের। সীমান্ত সুরক্ষিত করতে পদক্ষেপ করছে BSF, সীমান্তে কড়া নজরদারিও চলছে, কিন্তু তার মধ্যেই দুশ্চিন্তা বাড়াচ্ছে অরক্ষিত সীমান্ত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্ত 2217 কিলোমিটার, যার মধ্যে দক্ষিণ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত 913.324 কিলোমিটার, জল সীমান্ত 363.930 কিলোমিটার। এর মধ্যে 538 কিলোমিটারে কোনো কাঁটাতার নেই। অন্যদিকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 936.703 কিলোমিটার। এর মধ্যে উত্তরবঙ্গে 375 কিলোমিটারের অংশে কোনো কাঁটাতার নেই। এছাড়াও গুয়াহাটি ফ্রন্টিয়ার অধীনস্থ কোচবিহারে 177 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে কোচবিহারে প্রায় 50 কিলোমিটারের বেশি সীমান্ত কাঁটাতারহীন। বিস্তীর্ণ সীমান্তে কাঁটাতার না থাকা নিয়ে রাজনীতির পারদও চড়ছে। বিজেপির অভিযোগ, ফেন্সিং তৈরির জমি দেওয়া নিয়ে জটিলতা তৈরি করছে তৃণমূল সরকার। পাল্টা BSF এর দিকে দোষারোপ শাসকের। BSF কে জমি দিচ্ছে না, ভূ করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর NIA এর হাতে তুলে দিতে হবে। বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা BSF এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? जितना भी अनफेंस्ड एरिया है उसको फेंस करने के लिए हम लोग बहुत कोशिश कर रहे हैं और इस दिशा में हमारे पास में बंगाल सरकार का बहुत अच्छा सहयोग मिल रहा है। जहाँ पे फेंसिंग नहीं है वहाँ पे लैंड एक्विजिशन हो रहा है और हम जल्दी से जल्दी वहाँ पे फांसी देवा के आसपास भी हमने काफ़ी अनफेंस्ड एरिया को प्लग कर दिया है और बनेश्वर जोत में फुलवाड़ी में काफ़ी लंबा गैप है, वहाँ भी हमने फेंसिंग लगा दी है, कुछ जगह पे फेंसिंग लग रही है। সীমান্তের এতটা অংশ অরক্ষিত, বাংলাদেশের তপ্ত পরিস্থিতিতে এ রাজ্যে অনুপ্রবেশ ঘটলে এবং তার ফলে ভারতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নেবে কে? সব মিলিয়ে বিপাকে BSF এর জওয়ানরা। এই বিশাল অরক্ষিত এলাকাকে কিভাবে সামলাবেন এই বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সময়, সেটাই এখন চিন্তা তাদের কাছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সীমান্তে কাঁটাতার না থাকলে ঠিক কিভাবে অনুপ্রবেশ ঘটে সেই উত্তর খুঁজতে TV9 বাংলার প্রতিনিধিরা পৌঁছে গেছিল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। চোখ রাখবো মালদার হবিবপুর সীমান্তের দিকে। গভীর রাতে যে পথে ওপার থেকে এপারে বাংলাদেশিরা ঢোকেন বলে অভিযোগ, সেই সংকীর্ণ রাস্তা থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। অশান্ত পদ্মাপার, এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে BSF এর নজরদারি আরও বেড়েছে ঠিকই, কিন্তু অনুপ্রবেশ আটকানো যাচ্ছে কি না। মালদার সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা একথা মানতে চাইছেন না। তাদের দাবি, রাতের অন্ধকারে অবাধে ওপার থেকে এপারে আসছেন অনেকেই। কোন পথে হয় এই অনুপ্রবেশ, সেই রাস্তা খুঁজে বের করল TV9 বাংলা। মালদার এই ভারত বাংলাদেশ সীমান্তের পাশেই রয়েছে মহানন্দা নদী, আর নদীর ওপারে বাংলাদেশের কাছাকাছি জেলা বা উপজেলা যেগুলো রয়েছে তা হচ্ছে ভোলাহাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ বা যশোর, এবং সেই সমস্ত এলাকা থেকেই মূলত খুব সহজেই নদী পেরিয়ে এপারে ঢুকে পড়ে। এই সমস্ত এলাকায় BSF-এর নজরদারি যে নেই তা কিন্তু একেবারে বলা উচিত নয়, তবে সব ক্ষেত্রেই যে সমান নজরদারি আছে এটাও বলা যাবে না। হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তর মাঝখানে নদী মহানন্দা। শীতকালে এই নদী খুবই ক্ষীণ, জল খুব কম, রাতে কুয়াশা, আর সেই সুযোগ বুঝেই এই পথে অবাধে অনুপ্রবেশ চলে বলে অভিযোগ। দুপাশে হয় ঘন আমবাগান কিংবা জঙ্গল। অভিযোগ, নদী পেরিয়ে সেই গাছের আড়াল দিয়ে নিয়মিত ঢুকে পড়ছেন বাংলাদেশিরা।
পরিকল্পনা করেই তারা ঢুকছেন বলে দাবি স্থানীয়দের। নদী পেরিয়ে সেই জঙ্গলে ঢাকা সরু পথ ধরেই এগোলেন TV9 বাংলার প্রতিনিধি। এই জঙ্গলের রাস্তা ধরে, এই পথ ধরেই তারা কিন্তু একেবারে মূল রাস্তার দিকে চলে যায়, তারপর তাদের নিজেদের গন্তব্যে ছড়িয়ে পড়ে। যেহেতু নদীর ওপারে বাংলাদেশের যে অংশ রয়েছে সেখানেও ঘন জঙ্গল, বিশেষ করে আমবাগান রয়েছে, ঘন আমবাগান। অভিযোগ যে সেই সমস্ত আমবাগানে দলে দলে তারা কিন্তু এসে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মূলত গভীর রাতে এই পথে ঢোকেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে এখন উত্তাল সময়ে এবং সেখানে যেহেতু উত্তপ্ত হয়ে রয়েছে, ফলস্বরূপ এই এলাকার মানুষরাও কিন্তু সজাগ। বহু ক্ষেত্রেই তারা গিয়ে বিএসএফকে জানায়, স্থানীয় পুলিশ প্রশাসনকেও জানায়, কিন্তু মুশকিল হচ্ছে এত কিছু জানানোর পরেও কোনো বিশেষ কোনো লাভ নেই। এটা তো সরাসরি যেতে পারবে, বাগান বাগান হয়তো ঢুয়ে আলো জঙ্গল দিয়ে, বাগান সরু রাস্তা দিয়ে চলে আলো। দুপাশে আম বাগান নাকি? দুপাশে আম বাগান আছে, তার মধ্যে মেন রোড তো আছে পাশে, ওখান থেকে হয়তো অন্য জায়গায় চলে আলো, গিয়ে বসবাস করতে লাগলো। এলাকাবাসীদের আরও বিস্ফোরক অভিযোগ, বিএসএফ বা পুলিশকে ঘুষ দিয়েও এদেশে ঢুকে পড়ছেন তারা। পরে আবার প্রভাবশালী নেতা বা প্রশাসনের কর্মী আধিকারিককে ঘুষ দিয়ে পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে বলে অভিযোগ। রাস্তা পার না, পয়সা দিয়ে আসছে। কাকে পয়সা দিচ্ছে? পয়সা দিচ্ছে, পুলিশের পয়সা দিচ্ছে, দিয়ে আসছে। মানে গোপনে পয়সা দিয়ে? হ্যাঁ, মানে ঘুষ দিয়ে? হ্যাঁ, ঘুষ দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইভাবেই করছে। ঘুষ দিয়ে মানে বাংলাদেশ থেকে চলে আসছে? হ্যাঁ, চলে আসে। হ্যাঁ, কেউ কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। সেই অনুপ্রবেশকারীরা যারা রীতিমতো পরিকল্পনা করে ছক কষেই ভারতে ঢুকছে মালদা হয়ে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আর এবার আরেকটা ছবি দেখাই। কেউ এসেছেন চিকিৎসা করাতে, কেউ মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু এবার দেশে ফিরতে হবে, কারণ ভিসার মেয়াদ শেষ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মাতৃভূমিতে ফিরতে ভয় পাচ্ছেন ওপারের সংখ্যালঘুরা। তাদের কথায় ভারতের স্বস্তিতে ছিলেন, ভিটে মাটিতে ফিরে এবার অশান্তির মুখে পড়তে হবে। অশান্তির জেরে ভিসায় কড়াকড়ি করেছে ভারত সরকার। সীমান্ত বন্ধ হয়ে গেলে চিকিৎসা হবে কি করে বলছেন ভারতে আসা বাংলাদেশিরা। ইউনূস সরকার সেটা কি বুঝতে পারছে? কোটি টাকার প্রশ্ন। কঠিন অশান্তি, কঠিন। আমরা স্বাধীনতা একবারই করেছি, 1971 সালে। হিন্দুদের ওপর তো খুব টর্চার হচ্ছে। এই যে 13-14টা দিন আমি এখানে কাটালাম, আমি নিশ্চিন্ত মনে ছিলাম। নিজের দেশেই নাগরিকেরা সবচেয়ে বেশি সুরক্ষিত বোধ করেন, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা সেটা ভাবতেই পারছেন না। তাদের কাছে ভারতই যেন স্বস্তির জায়গা। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে রয়েছে ভারত বাংলাদেশ স্থলবন্দর। একটা সময় এই সীমান্ত দিয়ে 1000-এরও বেশি লোক পারাপার করত। বাংলাদেশের অনেক মানুষই চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরশীল, তাই হিলি সীমান্ত দিয়ে ভিসা নিয়ে ভারতে ঢোকেন বাংলাদেশিরা। তারপর চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান তারা। বিশ্বাস জমেছে আমরা ভারতের মধ্যে চিকিৎসা করলে হয়তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের অনেক সুস্থ করবে, এই যে বিশ্বাসে আমরা এখানে দলবদ্ধভাবে অনেকে আমি এখানে চিকিৎসা করি, আরেকজনকে উদ্বুদ্ধ করি যে ওখানে গেলে ভালো চিকিৎসা হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভিসায় কড়াকড়ি করেছে ভারত, তাতেই বিপদে পড়েছেন বাংলাদেশিরা। ওপারের সংখ্যালঘুদের আক্ষেপ, শান্তিতে নোবেলজয়ী ইউনূসের সরকার দেশে অশান্তি ছড়িয়েছে, যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। হিলি দিয়ে ভারতে আসছে বাংলাদেশিরা, তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সুরাহা না হলে পরে বহু বাংলাদেশি চিকিৎসা না পেয়ে মারা যাবে। যদি ভিসা না দেওয়া হয় চিকিৎসার জন্য, তাদের রুগী অনেক রুগী মারাতে হবে। বাংলাদেশে তো অত ভালো চিকিৎসা নেই। যেদিন থেকে উনি নিশ্চয় দায়িত্ব, তারপর থেকে অশান্তিতে দেশ থেকে ভেসে গেছে। অচিরেই বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে একটা বোঝাপড়া করে মিটে নেওয়া উচিত। পদ্মাপাড়ে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ করছে কট্টরপন্থীরা, পাল্টা মাতৃভূমিতে লড়াই চালিয়ে যাচ্ছেন সংখ্যালঘুরাও। চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন মৃদুল কুমার গোস্বামী। ভিসার মেয়াদ শেষ হয়, এবার দেশে ফিরতে হবে, সে কথা ভেবেই আটকে উঠছেন তিনি। আসলে আমরা সংখ্যালঘু বলে তো অনেক বেশি ঘৃণিত অবস্থায় ওখানে বসবাস করছি। মন্দিরটা যখন বন্ধ করি তখন আমাদের মনে হয় যে কখন যেন মন্দিরটা হয়তো ভাঙচুর হবে, আমাদের উপরে হয়তো কোনো অত্যাচার হবে। এই যে 13-14টা দিন আমি এখানে কাটালাম, আমি নিশ্চিন্ত মনে ছিলাম, কিন্তু এখন যে পার হতে যাচ্ছি এখনই মনে হচ্ছে যে না জানি কখন কে আমাকে কি প্রশ্ন করে। উপায় নেই, দেশে ফিরতেই হবে।
কিন্তু দেশে ফিরে তারপর আমরা তো এই দেশের নাগরিক, তো যদি হিন্দুদের এই দেশের স্বাধীনতায় না থাকে তো আমরা থাকবো কি করে? হিন্দুদের উপর নির্যাতন চালিয়ে গোটা বিশ্বে কোণঠাসা বাংলাদেশ। তারপরও ইউনিশ সরকারের হুঁশ ফিরছে না। ভারতকে নানাভাবে অপমান করার চেষ্টা করছে বাংলাদেশের কট্টরপন্থীরা। কিন্তু প্রতিবেশীরা কি তাদের ভারত নির্ভরতার কথা ভুলে গিয়েছে? চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর। বাংলাদেশের মোট আমদানির 18% ভারত থেকে চাল, গম, পেঁয়াজ, মশলা পায় বাংলাদেশ। পেট্রোপণ্য, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামালও যায় ভারত থেকে। ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশে বড় অংশ অন্ধকারে ডুববে। হিন্দুদের উপর নির্যাতন ভালো চোখে দেখছে না ভারত। তাই ঢাকাকে তাদের কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের সংখ্যালঘুরা বলছেন শান্তি ফিরুক, না হলে বিপদ বাড়বে বাংলাদেশের মানুষজনেরই। দক্ষিণ দিনাজপুর জেলা হিলি থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার এপার বাংলার রাজনীতির খবরের দিকে নজর রাখা যাক। 25শে নভেম্বর সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই দলের হ্রাস শক্ত হাতে নেওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য থেকে মুখপাত্রের তালিকা সবেতেই প্রবীণদের ভিড়। 2রা ডিসেম্বর আবার এক সোমবার এবার তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মমতার। আর এবারও বোঝালেন দলের হ্রাস তার হাতেই, সঙ্গে জল্পনা। নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোণঠাসা? তৃণমূলে জল্পনার ঘূর্ণি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। সেই রদবদল এখনো হয়নি। শনিবার আমতলা সভার পর অভিষেক বলেছেন, আমি আমার কর্তব্য আমি করেছি, আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রী সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন, সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। দলের কাছে সেপ্টেম্বরে রদবদলের তালিকা পাঠিয়েছেন অভিষেক। এদিকে ডিসেম্বর এসে গেল। সেই জল্পনার মধ্যেই দলীয় বিধায়কদের সামনে তৃণমূল নেত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, দলের ব্যাপারে আমি বক্সিদা দেখব। তবে কি অভিষেকের দেওয়া রদবদলের তালিকা কার্যকর হচ্ছে না? আরও বড় প্রশ্ন, নাম্বার 2 কি কোণঠাসা? যে জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? এবার মুখ্যমন্ত্রী সরাসরি বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে দিলেন। বললেন, দলীয় শৃঙ্খলা না মানলে শোকজ করা হবে। এমন কোনো মন্তব্য করবে না যাতে দল বিপাকে পড়ে, অন্যথায় আমি অ্যাকশন নেব। ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরির পর এখনো পর্যন্ত একজন তৃণমূল নেতাই শোকজের নোটিশ পেয়েছেন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছিলেন হুমায়ুন? ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি, সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী। ছাত্র যুব সংগঠনের রদবদলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমি ছাত্র যুব সংগঠন সাজিয়ে দেব। অতি সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। তৃণমূলের অন্দরে তৃণাঙ্কুর অভিষেক ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত। তবে কি তৃণাঙ্কুরের ডানা ছাটা সময়ের অপেক্ষা? সোমবার আরও একজনের ডানা ছেটেছেন তৃণমূল নেত্রী। তিনি উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পদ অটুট, কিন্তু লক্ষণ রেখা টেনে তৃণমূল নেত্রী বলেছেন, তুই তোর বিধানসভা এলাকার বাইরে নাক গলাবি না। ইদানিং হুঁশিয়ারি দিয়ে বারবার শিরোনামে এসেছেন নারায়ণ গোস্বামী। আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে চাচি দিয়ে পেটে দেবে, মা বলার সময় পাবেন না। অর্থাৎ এখানেও অভিষেক যোগ, এমনকি দলের ভোট কুশলী সংস্থা তৃণমূল নেতৃত্বে। ওসব ফ্যাক্ট জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ 2019-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভোট কুশলী সংস্থার সঙ্গে কাজ করেই কিন্তু সাফল্য এসেছিল 2021-এ। ওয়ান অ্যান্ড অনলি, এটাই কি বারবার বোঝালেন তৃণমূল নেত্রী? আমরা আজ বহুদিন ধরে শুনছি ব্যানার্জি পরিবারের মধ্যে বিরাট অশান্তি লেগেছে, সমস্তটাই ক্ষমতা দখল নিয়ে। মুখ্যমন্ত্রী নাকি ক্ষমতা ছাড়বেন না, অভিষেক ব্যানার্জি উনি ক্ষমতা এখনই দখল করতে চান। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে পারি না। সমীক্ষক সংস্থার কাছে মুখ খুলতেও বারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা স্পষ্ট করে দিলেন, 2026-এর আগে ছাত্র, যুব এবং দলের সংগঠন তার সমস্তটারই শেষ কথা তিনি। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। প্রতিবেদন তো দেখলেন, আপনাদের আরেকটা বিষয় একটু স্মরণ করিয়ে দেই। 4 জুন 2024 লোকসভা নির্বাচনের কঠিন লড়াই জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাতে গিয়ে আইপ্যাকের নামও নিয়েছিলেন। সেই বক্তব্য একবার শুনুন। আমি থ্যাংক করছি, I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজরুম থেকে। রাজা, আজকের পরিস্থিতি আমরা প্রতিবেদনে তুলে ধরলাম। 6 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমরা সেই বক্তব্য শোনালাম। 6 মাসে পরিস্থিতির আমূল বদল তো। রাজনীতিতে 6 মাস কেন শুভজিৎ, 6 দিনেও পরিস্থিতি বদলে যেতে পারে। তবে এটা তৃণমূলের অন্দরেও যথেষ্ট বিস্ময়ের সৃষ্টি করেছে যে কি এমন হলো যে সমীক্ষক সংস্থাকেও রেয়াত করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, প্রশ্নটা হচ্ছে, আমি একবার এই কিভাবে কভি খুশি কভি গম এই ব্যাপারটা আসে তার ধারাবাহিক একটা বর্ণনা আমি দিয়ে যাই। 2019 বিপর্যয় হলো দলের, তারপর নিয়ে আসা হলো আইপ্যাককে। প্রশান্ত কিশোর নামে একটি এমন নাম এই রাজ্যে আমদানি করা হলো, তারপর সেই নাম ম্যাজিক দেখালো। 2021-এ ব্যাপক জয় মমতা বন্দ্যোপাধ্যায়, রিব্র্যান্ডিং অফ দিদি নামটার আবার নতুন করে রিব্র্যান্ডিং হলো, রিপ্যাকেজিং হলো। সবাই ধন্য করলেন, তৃণমূলও করলো, কিন্তু কোথাও একটা লেগে গেল যে এটা কি প্রশান্ত কিশোরের কামাল নাকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কামাল, ম্যাজিকটা অ্যাকচুয়ালি কার। তারপর থেকে আমরা দেখলাম, তারপর 2022-এর যখন পুরভোট এলো, 2022-এর পুরভোটের সময় আমরা দেখলাম একটা চাপানুতো শুরু হলো, 2 রকমের তালিকা তৈরি হলো নামের, প্রার্থী তালিকা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পরিষ্কার যে দল সুব্রত বক্সিরা যে তালিকা তৈরি করেছেন সেটাই গৃহীত হবে। আমার মনে পড়ছে পার্থ চট্টোপাধ্যায়রাও তখন ছিলেন, সেটাই গৃহীত হবে। সেখানে একটা বৈঠক আমরা কভার করেছিলাম। সেই বৈঠকে এক শীর্ষস্থানীয় নেতা, মমতার অত্যন্ত আস্থাভাজন, তিনি বলেছিলেন প্রশান্ত কিশোরকে যে ভাই তুমি এত কথা বলো না, তোমার থেকে বাংলার রাজনীতি আমরা কিছু কম বুঝি না। তারপরে আবার দেখলাম 2023 প্রশান্ত কিশোর এখন নেই, প্রকাশ্যে নেই, তিনি স্বীকারও করেন না যে আইপ্যাক তার। এখন সবাই জানে আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওসব প্যাক রেখে দাও, অনেক ভুল তথ্য আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কোথাও কি আইপ্যাকের ওপর, আইপ্যাক কি তাহলে প্যাক আপ হতে চলেছে তৃণমূলের রাজনীতি থেকে? প্রশ্ন নম্বর 1। আর একটা সংক্ষেপে আর একটা প্রশ্ন বলবো, আজকে যখন আমরা বিভিন্ন তৃণমূল নেতার কাছে রিয়াকশন চাইতে গিয়েছিলাম, দেখলাম সবাই না এখন জল মাপছে। মানে অতি বড় মমতাপন্থী এবং অতি বড় অভিষেকপন্থী কেউ কিছু বলছেন না। হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য পার্টি কেউ বলছেন না, সেটা খুব বুঝতেও পারছেন না। আবার যদি 2 দিন পর এমন হয়ে যায়, কারণ প্রত্যেকেই দেখেছেন যখন নবজোয়ার হয়েছিল তখন অভিষেক গোটা দলকে, একবারে গোটা বাংলাকে আন্দোলিত করে তিনি এমন একটা কর্মসূচি নামিয়েছিলেন, সবাই ধন্য করেছিল। দিল্লিতে যখন এই যে বকেয়া আদায় নিয়ে আন্দোলন হয়েছিল, সেখানেও অভিষেক ছিলেন প্রধান মুখ। এখন যদি অভিষেকপন্থীরা বাদ হয়ে যান, ছাঁটাই হয়ে যান মুখপাত্র তালিকা থেকে, এটা কেন হচ্ছে, এর স্পষ্ট উত্তর কিন্তু কারো কাছে নেই। এবং 2026 আসতে খুব বেশি দেরি নেই। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু এখন থেকেই স্পষ্ট করে বলে দেওয়া যায়
যে প্রবীণ এবং ওল্ড স্কুল ব্রিগেড যেটা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিনিয়র নেতৃত্বটা কিন্তু আগামী লড়াইয়ে তারাই দেবেন। এখনো অভিষেকপন্থীদের সেই সময় আসেনি। নজর থাকবে রাজা, নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ। এদিকে আরেকটা ছবি দেখাই। অনুগামীদের কাঁধে চেপে পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল ইসলাম, সঙ্গে ফিরল গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যেই আরাবুলের বিরোধ, শওকত মোল্লার অনুগামীদের বিবৃতি, পাল্টা বিবৃতিতে সরগরম রাজনীতি। ভাঙড়ের আকাশে ফের অশান্তির মেঘ। দলকে কঠোর শৃঙ্খলায় বাঁধার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কালীঘাট থেকে ৩৫ কিলোমিটার দূরে ভাঙড়ে কি সেই বার্তা পৌঁছয়নি? ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলামের কামব্যাকের দিন। যেভাবে তাঁর বিরুদ্ধে স্লোগান উঠল, ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েত বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আরাবুলের বিরোধ ফের প্রকাশ্যে এলো। তাতে এই প্রশ্নটাই ক্রমশ বড় হয়ে দাঁড়াচ্ছে। কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। টানা 10 মাস ভাঙড় পঞ্চায়েত সমিতির বাইরে আরাবুল ইসলাম। আদালতের নির্দেশে সোমবার অনুগামীদের কার্যত কাঁধে চেপে তিনি ফেরেন পঞ্চায়েত সমিতিতে। ছিল কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ। বলা হয় যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে কার্যত ভাঙড় ছাড়া হয়ে গিয়েছিলেন। গত বছর ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয় বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ নেতাকর্মী খুনের অভিযোগে। তাকে গ্রেপ্তার করবার পর জুন মাসে তিনি জামিন পান, কিন্তু জামিন পাওয়ার পরও ভাঙড় ২ যে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তার কিন্তু কার্যত তিনি সেখানে ঢুকতে পারেননি। তৃণমূলের অন্দরে খবর যে তার উল্টো দিকে শওকত মোল্লা, যিনি এই এলাকার ভাঙড় ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার হিসেবে ছিলেন, এবং তারই চাপে, তারই যে গোষ্ঠীর চাপে তিনি এলাকায় ঢুকতে পারেননি এবং শেষ পর্যন্ত আজকে আদালতের নির্দেশে তিনি বিডিও অফিসে ঢুকছেন। দল আমার সাথে না থাকলে আমি আজকের হাইকোর্টের রায়ও পেতাম না। দলের সিদ্ধান্ত অনুসারে দলের সমস্ত ব্যাপার সহযোগিতা করেছে। আমি এখানে এসেছি, আমি আবার বলছি, যে বলছে তাকে ঘাস ধরে দল বের করে দেয়। দলকে কালিমালিপ্ত করেছেন এবং দলকে যাতে হারাতে পারে তার জন্য একাধিক চেষ্টা করেছে। ভাঙড়ের বাসী এখন তোলাবাজকে চায় না, কোনো খুনেকে চায় না, কোনো লুটেরাকে চায় না। পঞ্চায়েত ভোটের সময় আইএসএফ কর্মী খুনের মামলায় গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হন আরাবুল। লোকসভা ভোটের আগে তাঁকে ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়কের পদ থেকে সরানো হয়। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভায় ৮৭,০০০ ভোটের লিডও পায় তৃণমূল কংগ্রেস। এরপর গত ৯ জুন ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালী বাছারকে কার্যকরী সভাপতি করা হয় আরাবুলের জায়গায়। একদা গড়ে আরও কোণঠাসা হয়ে পড়েন আরাবুল অনুগামীরা। সেই বিরোধের টাটকা সুর ধরা পড়েছে এদিনও। ওকে বাদ দিয়ে ২০২৪ সালে নির্বাচনে আমরা ৮৭,০০০ ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। ফলে এ সমস্ত ব্যান্ড ওসব অকেজ হয়ে গেছে, ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এ কি বলছো, আমরা গুরুত্ব দিতে নারাজ। যারা এই পঞ্চায়েত সমিতিতে বসে আছে তারা আরাবুলির, আমি তো মনে করি তারা তাদের হাত ধরে আরাবুলি এনেছে। এখন কিছু ক্রিমিনাল, কিছু মোস্তান এর মধ্যে ঢুকে গেছে। তারা তাদের মতো কথা বলবে। আগামী দিনে ভাঙড় পথ চালাবি আরাবুল ইসলাম, যে যাই বলুক। 10 মাস পরে পঞ্চায়েত সমিতিতে গিয়েও সভাপতির ঘরে ঢুকতে পারেননি আরাবুল। বিডিওর অফিসে বসেই সারেন আলোচনা। এরই মধ্যে আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি পৌঁছে যান ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির দপ্তরে। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে এতদিন পর ফের আরাবুল বনাম তার বিরুদ্ধ গোষ্ঠী, যেটা শওকত মোল্লার গোষ্ঠী হিসেবে পরিচিত, তারা কিন্তু মুখোমুখি যুযুদান দুই পক্ষ। আর সেই জায়গা থেকে আজকের দিনে অশান্তি না হলেও ভবিষ্যতে ভাঙড়ে যে অশান্তি হতে পারে সেই আশঙ্কাটা কিন্তু জোরালো হয়ে উঠছে। ক্যামেরায় গৌরব এবং অভিজিতের সঙ্গে সিজার, সুপ্রিয় এবং সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা। ভাঙড়ে ফের কোন্দল কাটায় বিদ্ধ তৃণমূল কংগ্রেস। পরস্পর বিরোধী স্লোগান, বিবৃতির লড়াইয়ে সরগরম ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতি চত্বর। প্রকাশ্যে রেশারেশিতে ফের রক্তাক্ত হবে না তো ভাঙড়, সংশয় রাজনৈতিক মহলে। দলীয় শৃঙ্খলা না মানলে শোকজ করা হবে। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দলীয় বিধায়কদের এই কড়া বার্তা দিচ্ছেন, ঠিক তখনই ভাঙড়ে ফের মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এক
একদিকে প্রাক্তন বিধায়ক ও ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, উল্টো দিকে তাঁর প্রতিপক্ষ ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। ওকে বাদ দিয়ে 2024 সালে নির্বাচনে আমরা 27,000 ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। ফলে এ সমস্ত ব্যান্ড ওসব অকেজো হয়ে গেছে, ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। কে কি বলছো, আমরা গুরুত্ব দিতে নারাজ। সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের। শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি, শওকত মোল্লা কে হয়, কে তারে অবজারভার করেছে, সে এখানে এসে যদি সমস্ত মাতব্বারি করে সেটা তো কেউ মানবে না। দুই তৃণমূল নেতার কথার যুদ্ধ, অনুগামীরাও গরম। আরাবুল নিজের অনুগামীদের কাঁধে চেপে পঞ্চায়েত সমিতির অফিসে পৌঁছন, পাল্টা চোর চোর স্লোগান দেন বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। আরাবুল যখন বিডিওর ঘরে, তখন পঞ্চায়েত সমিতির অফিসে বসে তাঁর বিরুদ্ধে তোপ অন্য কর্মাধ্যক্ষদের। সোমবার এই ঘটনাক্রমেই সিঁদুরে মেঘ দেখছে ভাঙড়। উভয়ের মধ্যে এক দলের ভিতরে দুটি ভাবে বিভক্ত, কে ব্লক নিয়ন্ত্রণ করবে, পঞ্চায়েত সমিতি লক্ষ লক্ষ টাকা কার পকেটে ভরবে, এ নিয়ে ওদের মধ্যে লড়াই। পঞ্চায়েত সমিতিতে আরাবুলের প্রত্যাবর্তন এবং শওকত অনুগামীদের চাঁচা ছোলা বয়ানের জেরে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। তৃণমূলের দুটো ক্রিমিনাল, আরাবুল এবং শওকত মোল্লার মতো দুটো ক্রিমিনাল, যে আরাবুল তৃণমূলের একজন কর্মীকে খুন করার অভিযোগে জেল খেটেছে, আর যে শওকত মোল্লাকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে তুই তো সারাদিন বসে বোম বাঁধিস। এরকম দুটো ক্রিমিনালের হয় এর অথবা তার দখলদারি কেন চলবে ভাঙড় ক্যানিংয়ের ওপর? ভাঙড় ক্যানিং কেন আরাবুল শওকত উভয়ের হাত থেকে মুক্ত হবে না? এরা কেউই এলাকার বা সমাজের জন্য কোনো উপকার আজ পর্যন্ত করেনি, অপকার ছাড়া। দলের সম্পদ তৃণমূলের একদম দুর্নীতির সম্পদ। 1972 সাল থেকে একটানা 34 বছর ভাঙড় ছিল বামেদের ঘাঁটি। 2006 সালে আরাবুলের সৌজন্যেই সেখানে প্রথমবার ফোটে জোড়া ফুল। আরাবুলকে তাজা নেতা আখ্যা দেন মদন মিত্রর মতো তৃণমূল নেতা, কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন ভাঙড়ের একদা দোর্দণ্ড প্রতাপ এই নেতা। কখনো কাইজার আহমেদ, কখনো আব্দুর রেজ্জাক মোল্লার সঙ্গে দ্বন্দ্ব, আর এখন সেই জায়গায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। গত 10 বছরে ভাঙড়ের মাটি বারবার রক্তাক্ত হয়েছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায়। সেই ভাঙড়ে কি আদৌ কখনো ফিরবে ইতিবাচক রাজনীতি? হবে প্রকৃত উন্নয়ন? যাবতীয় ঘটনাক্রম থেকে সংশয় থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ নয়, প্রশাসন ও দলকে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, অথচ বাংলার আবাস যোজনার তালিকায় নাম তোলা নিয়ে শাসক নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। বাদ যাচ্ছে না শহরাঞ্চলের আবাস প্রকল্প, পেশায় স্কুল শিক্ষক, রাজনীতিতে তৃণমূল কাউন্সিলর, রয়েছে পেল্লাই বাড়ি, দোতলা বাড়ি, তারপরেও কাউন্সিলরের স্ত্রীর নামে হাউস ফর অল। রামজীবনপুরে সরব বিরোধী থেকে ঘর না পাওয়া আবেদনকারীরা। পুরো এলাকায় পাকা ছাদ তৈরি করতে হাউস ফর অল প্রকল্প। রামজীবনপুর পুরো এলাকার অনেকের অভিযোগ, আবেদন জানিয়েও তাঁরা বাড়ি পাননি। পাইনি, আমরা বলেছিলাম দেওয়ার লেগে, কিন্তু 50,000 টাকা, আমরা কি গরিব মানুষ, আমরা কোথায় পাবো 50,000 টাকা দিতে? 50,000 টাকা দিলে দিও বলেছে। অগত্যা মাটির ভাঙাচোরা বাড়িতেই মাথা গুঁজে থাকতে হচ্ছে, অথচ সরকারি প্রকল্পে বাড়ি যে তৈরি হচ্ছে না তা নয়। পুরসভার 4 নম্বর ওয়ার্ডেই তার প্রমাণ মিলল। হাউস ফর অল প্রকল্পে বাড়ির ভিত তৈরি করা হয়েছে, দেয়াল উঠেছে, জানা গিয়েছে মনীষা দাসের নামে ওই বাড়ি বরাদ্দ হয়েছে। মনীষা 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্ত্রী। তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস আবার পেশায় স্কুল শিক্ষক। যেখানে দোতলা পাকা বাড়ি রয়েছে, সেখানে কি করে তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর নামে হাউস ফর অল? যার 4খানা বিল্ডিং ভাড়া কাটছে সেও সরকারি বাড়ি পেয়েছে। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বোঝেন না। তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়? বিরোধীরা সরব হলেও তৃণমূল কাউন্সিলর শম্ভু দাসের যুক্তি তৈরি। সে 2015 সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। কাউন্সিলরের স্ত্রী পাকা বাড়ি পেয়ে গিয়েছেন, অথচ এলাকার অনেকেই চেয়ে চিনতে সরকারি আবাস প্রকল্পের বাড়ি পাচ্ছেন না বলে অভিযোগ। পৌর এলাকার একাধিক বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারস্থ হয়েও তাদের কিন্তু আবাস যোজনার বাড়ি মেলেনি। বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি। তৃণমূল কাউন্সিলর কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন, উত্তর দিলেন পুরো এলাকার ঘর না পাওয়া বাসিন্দারাই। যার বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো, যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি 2টো করে, তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমিই পাচ্ছি।
উত্তম দাসরা বলছেন তাঁরা বাড়ি পাননি, কিন্তু তৃণমূল কাউন্সিলর নিজের অবস্থানে অনড়। এখানেতে ওই তৃণমূল বিজেপি সিপিএম ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। জায়গা আছে আমাদেরকে দিয়েছিল, দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে বলছে পয়সা দে দিব, মাংস এনে মাংস ভাত খাইছি, নেশা খাইছি, খেয়েছে, খেয়ে দেয় বলছে না দেবো নি জায়গা, বলছে তোরা ঘর করতে পারবি। অনিয়মের অভিযোগ ঢাকতে প্রাণপণ চেষ্টা করছেন তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস। তাতে অবশ্য বিতর্ক ধামাচাপা পড়ছে না, অস্বস্তিতে পড়ে পুরসভার চেয়ারম্যানের সাফাই। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে, যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। বাড়ির ভিত তৈরি হয়ে গিয়েছে, দেয়াল উঠছে, অথচ পুরো এলাকার অনেকেই যোগ্য হয়ে বাড়ি পাচ্ছেন না। আর কবে দেখবে পুরসভা? আমি জীবনপুর পৌরসভার তরফ থেকে তারা তাদের মতো সাফাই দিচ্ছেন। তবে যাই হোক, আবাসের বাড়ি পায়নি এখনও দরিদ্র মানুষগুলি, তারা তাকিয়ে রয়েছেন কবে মিলবে আবাসের বাড়ি। পশ্চিম মেদিনীপুরের আমি জীবনপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা। এদিকে মগরার পর স্বরূপনগর 24 ঘন্টার মধ্যে ফের একবার মার খেতে দেখা গেল পুলিশকে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে এক অভিযুক্তকে ধরতে গিয়ে মাথা ফাটল কনস্টেবলের। মগরায় পুলিশের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার 11 জন। লাশ নিয়ে পুলিশের দিকে তেড়ে তেড়ে যাচ্ছেন এক যুবক। শুধু তাই নয়, তার হামলায় রক্তাক্ত হলেন এক কনস্টেবলও। সোমবার এমনই দৃশ্য দেখা গেল স্বরূপনগরের ধোকরায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই খেপে গিয়ে বাঁশ নিয়ে তাণ্ডব চালান ভূদেব নামে এলাকার এক যুবক। নিজের মা বাবা সহ 5 জনকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন, তাতে 2 জনের মাথা ফাটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, এক কনস্টেবল ধরার চেষ্টা করলে তাকেও ছাড়েনি ওই যুবক। ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফাটে ওই কনস্টেবলের। পরে আরও পুলিশ গিয়ে ভূদেবকে গ্রেপ্তার করে। আমার স্ত্রী এবং বৌমার এবং নাতির মারধর করে। জিজ্ঞাসা করি কি কারণে মারছিস, তেড়িয়েছে আমারও একটা বাসের বাড়ি মারে। পুলিশকে মেরে পুলিশের মাথাটা ফাটিয়ে দিয়েছে। এদিকে হুগলির মগরায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। তাদের 14 দিনের জেল হেফাজত দিয়েছে চুঁচুড়া আদালত। একটি পুরনো মামলায় রবিবার মগরার বাসুদেবপুরেই 2 অভিযুক্তকে ধরতে গেছিল পুলিশ। তাদের ঘিরে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। আহত হন 3 জন পুলিশ কর্মী। প্রশ্ন উঠছে, অভিযুক্তদের ধরতে গিয়ে পুলিশকে যদি মার খেতে হয়, সাধারণের কি হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই রাজ্যে কন্ডোমও পাচার হচ্ছে। গতকাল খবরটা পেয়ে এটাই প্রথমে মনে হয়েছিল কি ছিল খবরটায়। খবর এসেছিল আলিপুরদুয়ার হাসপাতাল থেকে কন্ডোম পাচার হয়ে খোলা বাজারে বিক্রি হচ্ছে। গতকাল TV9 বাংলায় যৌনপল্লীর কর্মীদের সেই অভিযোগ আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর তাতেই রেড়ে করে উঠেছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার। তার দাবি, হাসপাতালে দালালরা কি করছে সব কি দেখা সম্ভব? এখন প্রশ্ন হলো, তাহলে দেখবেটা কে, দায়িত্বটা কার? সোমবার আলিপুরদুয়ারের যৌনপল্লীতে জেলা হাসপাতালের সুপার স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিলি করলেন সরকারের দেওয়া কন্ডোমের প্যাকেট। একদম নির্বিঘ্নে নির্ভয়ে যাতে পায় এবং নেবে, যে যখন ক্রাইসিস তৈরি হবে আমার কাছে ডাইরেক্ট দেখা করবে, আমি দরকার হলে প্যাকেট নিয়ে এসে এখানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করব। প্রশ্ন হলো, কেন যৌনপল্লীতে গিয়ে হাসপাতালের সুপারকে কন্ডোম বিতরণ করতে হলো? কারণ রবিবার বিশ্ব এইডস দিবসে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যৌনকর্মীদের একাংশ। অভিযোগ ছিল, হাসপাতালে বিনামূল্যে যে কন্ডোম পাওয়া যায় সেটাই পাচার হয়ে যাচ্ছে, বাইরে টাকা দিয়ে তাদের কিনতে হচ্ছে। বিক্রি করে রাজীব নিয়ে আসে কন্ডোম এখানে বিক্রি করে, আমরা গেলে পরে আমরা দেয় না, ওই যে হাসপাতালই থাকে। হাসপাতালের কর্মী? হ্যাঁ, ওই যে বড় বাক্সগুলো নিয়ে আসে এখানে বিক্রি করে। যৌনকর্মীদের অভিযোগ তুলে ধরায় TV9 বাংলার ওপর রেগে আগুন হাসপাতালের সুপার। অ্যাকচুয়ালি TV9 গতকালকে যে ভুলভাল খবরটা দিয়েছে আর কি, তার জেরেই হচ্ছে কি আজকে এটা করা। কিন্তু অভিযোগ তো TV9 বাংলা করেনি, করেছেন যৌনপল্লীর বাসিন্দারাই। তারা অভিযোগ করছেন, তাদের বক্তব্য আমরা এই প্রতিবেদনে দর্শকদের দেখাচ্ছি। প্রশ্ন হলো, তাহলে সত্যিটা কি? কন্ডোমটা ওপেন বক্সে থাকে, সেখান থেকে এখানকারই কোনো কেউ দালাল বা কেউ একজন নিয়ে এসে এদের কাছে যদি পয়সা নেয়, সেটা তো আমাদের কিছু করার নেই। কেন যে তারা এরকম কমপ্লেনটা করলো বা করালো কেউ একজন, আমার মনে হচ্ছে কেউ হয়তো করিয়েছে, মানে হসপিটালের নামে একটা বদনাম করার একটা ইচ্ছা ছিল, সেটা করিয়েছে। সুপারের কথা থেকে স্পষ্ট, হাসপাতালে দালাল রয়েছে। প্রশ্ন হলো, দালালদের আনাগোনা কেন আটকাতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ? তাহলে কি হাসপাতাল থেকে যে কেউ যা খুশি তুলে নিয়ে যেতে পারে? তাহলে কি জেলা হাসপাতালে কোনো রকম নজরদারি নেই? প্রশ্ন উঠছে কারণ অভিযুক্ত দালাল রাজীব সম্পর্কে হাসপাতালের সুপারই জানিয়েছেন, যার নামে কমপ্লেন আমরা তাকেও ধরে অ্যারেস্ট করেছি। সে বিভিন্ন বিষয়ে হচ্ছে হসপিটালে দালালি করে। রাজীব বলে যে ছেলে, পুলিশও ওকে ধরতে চায় না। ওকে এতবার
ইয়ে করা হয়েছে। আজকে আমি তবুও তাকে ধরিয়ে পুলিশের ওখানে অ্যারেস্ট করিয়ে রেখে দিয়েছি। তার মানে হাসপাতাল থেকে যে ব্যক্তি কন্ডোম চুরি করে বাইরে বিক্রি করছে তাকে হাসপাতাল কর্তারা বিলক্ষণ চেনেন। তারপরেও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল আগেই সতর্ক হয়নি কেন? খবর হওয়ার পর টনক নড়ল। কোনো জিনিস একটা দালাল কেন ওখানে বিক্রি করবে, এটা তো প্রশ্ন আসতেই পারে। এটা হচ্ছে তৈরি করে কেন গেল, আমি তো এটা অবাক হয়ে গেলাম। ঠিক আছে, মানলাম দালালি করছে, তারা সুপার কেন তৈরি করে একটা জোরে গেল। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জানাবো, অভিযোগ করবো। উনি কি দালাল বলেন আমাদেরকে, সংবাদ কর্মীকে দেখি বলুক। এইরকম একটা কারবার সরকারি হাসপাতালে চলছে, সেই তথ্য মানুষের সামনে তুলে ধরার জন্য টিভি9 বাংলার কি ধন্যবাদ পাওয়া উচিত নয়? কি বলেন সুপার স্যার? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। আরেকটা ছবি দেখাই। জমির ধানই পুড়ে ছাই হয়ে গেল নারাপোড়ার আগুনে। বাঁকুড়ার জয়পুরে নারাপোড়ার আগুন ছড়িয়ে পড়ে পাশের জমির না কাটা ধানে। জমির ফসল পুড়ে যাওয়ায় মাথায় হাত, ক্ষতিগ্রস্ত কৃষকদের। শীতের শুরুতে এখন চাষের মাঠে চলছে নারাপোড়া। এবারে এই নারাপোড়া থেকেই ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়া জয়পুরের সুখজোড়া গ্রামে। শীত এসে গেছে, এবারে মাঠের ধান কেটে দ্রুত তৈরি করতে হবে আলু চাষের জমি। সেই কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন কৃষক সুনীল মণ্ডল। তার জমি নারাপোড়ার আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা উত্তমদের জমির ধানে। পাশের জমিতে আলু লাগাবে বলে পুয়ালটা পুড়াচ্ছিল, মেশিনে ধানটা কাটিয়েছে। আচ্ছা, সেই কার্টনটা কাটানোর পর বাতাস দিচ্ছিল, যে জমি মালিক পুড়িয়েছে সে পাশের থেকে লাফিয়ে আগুনটা ধরে গেছে। গ্রামবাসীরা আগুন নেভাতে ছুটে এলেও পুড়ে যায় অনেকটা জমির ধান। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হন সুনীল মণ্ডলও। আগুনে যে পুড়ে গেছে তার নাম হচ্ছে সুনীল মণ্ডল। আগুন নেভাতে যে পুড়ে গেছে মানে উই ধরিয়েছে। আচ্ছা, উই আবার আগুনে পুড়েছে? হ্যাঁ, উই আগুনে ধরেছে, মানে আপ্রাণ চেষ্টা করেছে জমিটাকে বাঁচাবার। দূষণ ঠেকাতে নারাপোড়া বন্ধে লাগাতার প্রচার চালাচ্ছে প্রশাসন, কিন্তু তাতেও নারাপোড়া থামছে না। এবার নারাপোড়ায় জমিতেই নষ্ট হলো জমির ধান, যা নিঃসন্দেহে একটা বড় শিক্ষা দিয়ে গেল জয়পুরের কৃষকদের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এদিকে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ মৌসুম ভবনের তরফ থেকে। শীত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডার আশা কম। রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে বেশি থাকার ইঙ্গিত। শৈত্যপ্রবাহের দাপটও কম থাকতে পারে। দেশের মতন বাংলাতেও ফিকে হতে পারে শীত। ডিসেম্বরে জমজমাট শীতের সম্ভাবনা উজ্জ্বল নয়। ঠান্ডাপ্রেমীদের জন্য সাময়িক সুখবর, দীর্ঘমেয়াদে দুঃসংবাদ। আপাতত ঘূর্ণিঝড় হেইঞ্জালের মেঘ থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত। নিখোঁজ হয়ে যাওয়া ঠান্ডা আমেজ ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। দুদিন পর থেকে এই 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। 6 তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচারটি আপনার স্বাভাবিকের থেকে কম থাকারই সম্ভাবনা রয়েছে। এ তো দিন কয়েকের পূর্বাভাস। শীতের সার্বিক পূর্বাভাস যদিও ভালো নয়, কিছুটা দুঃসংবাদী মৌসুম ভবনের। শীত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডার আশা কম। রাতে তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকার ইঙ্গিত। শৈত্যপ্রবাহের দাপটও কমতে পারে। দেশের মতো বাংলাতেও ফিকে হতে পারে শীত। ডিসেম্বরে জমজমাট শীতের সম্ভাবনা উজ্জ্বল নয়। জাঁকিয়ে ঠান্ডা একেবারেই পড়বে না এমন নয়, তবে স্থায়িত্ব কম হওয়ার সম্ভাবনা, অর্থাৎ শীত বারবার মুখ থুবড়ে পড়তে পারে। এক কথা বলতে গেলে হাড় কাঁপানো নয়, ফিকে শীত। কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা।